রামদুলাল বাবুর বাড়িতে খুব যত্নের সাথে আমাদের অভ্যর্থনা করা হয়। রামদুলাল বাবুর স্ত্রী একগাল মুখে হাসি নিয়ে আমাদের ভিতরে নিয়ে যান এবং বলেন, যাও মা, তোমরা স্নান করে এসো। আহারে, মুখ দুটো শুকিয়ে গেছে। অনেক দূর থেকে আসা হয়েছে বুঝি? পরে সব গল্প শুনবো, আগে স্নান করে এসে দুটি খেয়ে নাও। ওরে কানাই, দিদিমণিদের ঘরে নিয়ে যা। ঘরে যাওয়ার পর রিমা বলে, ভাই, আজকের দিনে যে কোনো বাইরের লোককে এনারা নিজেদের বাড়ি থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এও সম্ভব? এমন মানুষও হয়? আমি বললাম, ব্যাপারটা তো আমিও পুরো বুঝে উঠতে পারছি না। গ্রামটা নিঃসন্দেহে ভীষণ সুন্দর। আসার পথে যেটুকু দেখলাম সব ঘরই প্রায় মাটির ঘর, বেড়ার ঘরও আছে। দু একটা বাড়ি ইটের, তার মধ্যে রামদুলাল বাবুর বাড়ি একটা। এই গ্রামে অভাব স্পষ্ট। খেতে বসে একবার টাকার কথা জিজ্ঞেস করব, আর ওনারা যদি নিজে থেকেই বলেন সেটা তো আরো ভালো। হ্যাঁ, এনারা গ্রামে কেউ ঘুরতে এলে নিজের বাড়িতে রাখছেন, হয়তো আলাদা করে হোটেল তৈরি করে বিশেষ কিছু লাভ করতে পারবেন না সেই জন্য, কারণ জায়গাটা তো বিশেষ পরিচিত নয়। নেপাল কাকু তো বললেন বছরে দু একবার খুব সামান্য লোকই ঘুরতে আসেন, তাই এনারা নিশ্চয়ই কিছু টাকা তো নিয়ে থাকবেন। আমাদের যিনি ভ্যান রিক্সায় নিয়ে এলেন তিনি নেপাল কাকু। এই বাড়িতে এসে নামটা জানতে পেরেছি। স্নান করে খেতে গিয়ে দেখি এটুকু সময়ে সব এলাহি আয়োজন। গরম ভাত, গাওয়া ঘি, শুকনো লঙ্কা ভাজা, শাক ভাজা, সবজি দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, দই, মিষ্টি সব থরে থরে বাটিতে সাজানো। শেষ পাতে মিষ্টি পান। রান্নার স্বাদ নিয়ে তো কিছু বলারই নেই। ক্ষেত থেকে তোলা সব টাটকা সবজি, গরুর দুধ থেকে ঘরে পাতানো দই, খাঁটি জিনিসের মর্মই আলাদা। খাওয়ার সময় কাকিমা আর তার ছোট মেয়ে পুটি উপস্থিত ছিল। পুটি আমাদের সাথেই খেতে বসেছিল, বেশ মিষ্টি মেয়ে। খেতে খেতে আমি বললাম, রামদুলাল বাবু নেই? না মা, উনি একটু কাজে বেরিয়েছেন। তোমরা খেয়ে নাও, তারপর তোমাদের সাথে গল্প করব। কাল কানাইকে বলে দেব তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে। আচ্ছা বেশ, বলে খাওয়া শেষ করার দিকে মন দিলাম। ভাবলাম গল্প করার সময় সব জিজ্ঞেস করে নেব। খাওয়া দাওয়ার পর অল্প বিশ্রামের জন্য বিছানায় উঠে কখন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি আমি হসপিটালের বেডে, সামনে মায়ের চিন্তিত মুখ। আমাকে চোখ খুলতে দেখে মা ডাক্তারকে ডাকেন। ডাক্তার বলেন, হাতে আর বেশি সময় নেই, বড় জোর আর 1 মাস, এর মধ্যে ওকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করুন। ব্যাপারটা প্রথমে কিছু বুঝতে না পেরে একটু মনে করার চেষ্টা করলাম জ্ঞান হারানোর আগে ঠিক কি হয়েছিল। কলেজ শেষ করে 2 বছর ধরে চাকরির চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না বলে গত 5-6 মাস ধরে অবসাদে ভুগছিলাম। একদিন মা এসে বললেন, একটা ডাক্তার ছেলে পেয়েছি বাবু, 2টো বাড়ি, 4টে গাড়ি, বিয়ে করে নে। একটা অচেনা অজানা ছেলেকে বিয়ের পর যদি জানতে পারি মা ছেলেটার অন্য কোনো অ্যাফেয়ার চলছে, বা তার মধ্যে একটু এদিক ওদিক টেস্ট পরিবর্তন করার নেশা আছে, তখন আমি তোমাদের কাছে থাকতে এলে রাখবে তো মা? বলবে না তো অ্যাডজাস্ট করে নে মা, সমাজ খারাপ ভাববে? ঠিক এই কারণেই আমি নিজের দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি, যাতে কোনো সময় কোনো অবস্থাতেই কোনো অন্যায় সহ্য করতে না হয়। নিজের একটা বাড়ি থাকবে, বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয়, সম্পূর্ণ নিজের বাড়ি, নিজের একটা আশ্রয়। এই কথাগুলো আমি বলতে পারিনি মায়ের মুখের ওপর। 2 বছর ধরে ঘরে বন্দি থেকে একটু হাওয়া পরিবর্তন করতে চেয়েছিলাম শুধু। উত্তর এসছিল, বিয়ের পর বরের সাথে যাস। তারপর কিছু তর্কাতর্কি হয়, তারপর আর মনে নেই। জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে মা? তোর কি করতে ইচ্ছে করছে বাবু? অল্প এসে উত্তর দিলাম, এবারে আমি অজানার উদ্দেশ্যে যেতে পারবো মা, একাই, বরের দরকার পড়লো না। চোখটা বুজে এলো। দূর থেকে যেন কানাইয়ের ডাক শুনতে পেলাম, দিদিমণি, গ্রাম ঘোরাবো, আসবেন না? আশা করি আমাদের এই চেনা জানা ঝা চকচকে পৃথিবীর বাইরে অজানার উদ্দেশ্যে খুশি ভালোই থাকবে। শুনছিলেন অজানার উদ্দেশ্যে 2য় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে এবং লেখনীতে আমি সঞ্চিতা। আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।